ডক্টর জাহিদ, আমি আপনার কাছে একটু শুনি, আপনি যদি কিছু অ্যাড করতে চান। পাশাপাশি আজ এনসিপিকে শাপলার প্রতীক দেওয়া হচ্ছে না আপনি জানেন, এবং সেই প্রসঙ্গে এনসিপির নেতা সার্জিস আলম বলেছেন যে এটা প্রতীকটা তাদের দিতেই হবে, এবং দেয়া না হলে কি করে কেউ ইলেকশন করে সেটা তারা দেখবেন আর কি। এনসিপি নেতা তিনি আরও একটি কথা বলছেন, সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। এবং এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? তালিকায় ছিল না, কিন্তু যুক্ত করতে হবে। এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথা মতো উঠবোস করছে? কিভাবে দেখছেন আপনি আসলে? মানে আমাদের তরুণ নেতারা যারা কিনা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা সবই আছে, কিন্তু পাশাপাশি আমি এটাও জানতে চাই যে আসলে এই বিষয়টিকে তারা এইভাবে শুধু তাদের দলের জন্য চাইতে পারে কিনা। কারণ এটা যদি এনসিপি চায় তখন তো আরেকটি দল সেই কথাটাই বলতে পারে, সেই অধিকারটাও তাদের। আসছে এই জায়গায় তার আগে জামাতের তার প্রতিষ্ঠানগুলো নিয়ে মানে আমরা টেকনিক্যাল কথা না বলি, মানে আমরা প্রায় টেকনিক্যাল কথা বলতে পারি। জামাতের এটা আসছে, প্রমাণ কি আছে, প্রায়োরিটি হয়তো দেয়, সমান যোগ্যতা হলে ওই যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বলা হয়েছিল দুজন যদি সমান পায় তখন মুক্তিযোদ্ধাকে প্রায়োরিটি দেয়। জামাতের প্রতিষ্ঠানে জামাতের লোকজন ছাড়া চাকরি হয় না, ফুল স্টপ। আমরা এই সমাজে থাকি, জামাত শিবিরের বন্ধু বান্ধব আমাদের আছে, আমাদের একদম বন্ধু বান্ধব আছে, তাই আমরা জানি ওখানে কি হয়। এখন একটা দল যেটা এথিক্সের কথা বলে, যেটা ধর্মের কথা বলে, আপনি যে ডিসক্রিমিনেশনের প্রশ্ন তুললেন, সে যখন অন্য মানুষকে দেয় না, এবং এটা ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান না, কিন্তু এগুলো একটা ব্যক্তি ওন করেন না, ট্রাস্টে। তো যদি তাই হয়ে থাকে সেখানে অপরাপর নাগরিক যে বেটার যোগ্য তাকে যদি উনি চাকরি না দিয়ে থাকেন, আমি এটাকে অনৈতিক মনে করি। এটা হয়তো উনি ওই এমনভাবে প্রসেসটা তৈরি করেন যেটাকে আপনি ইললিগাল প্রমাণ করতে পারবেন না। নাম্বার 2, ক্ষমতায় গেলে নাকি কিছু হবে না। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যখন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ ছিল ফিনান্সিয়াল করাপশনের না, ইসলামী এনজিওগুলোর প্রতি তার অনেক বেশি মনোযোগ ছিল, অনেক বেশি অনুমোদন দিয়েছেন, তাদের সব কাজ তারা সহজ করে দিয়েছেন। এই অভিযোগ খুব সিরিয়াসলি ছিল। সুতরাং গেলেও যে ওনারা এটা করবেন না আমি বিশ্বাস করি না। মানে জামাতকে কেন যেন আমরা মনে করি তারা ভীষণ সৎ। একটা কথা মনে রাখতে হবে, এটা আমাদের সমাজে একটা অদ্ভুত পারসেপশন আছে, ফিনান্সিয়াল করাপশনই শুধু করাপশন না। আপনি যখন কোনো একটা আইন ভেঙে টাকা না খেয়েও কাউকে অন্যায় সুবিধা দেন, ওটা অন্যায়, ওটাও একটা করাপশন, এটা মনে রাখতে হবে। শাপলা প্রতীক নিয়ে এই যে নির্বাচন কিভাবে হবে দেখে নেব বলছেন, মানে এগুলো এইটা একদমই সঠিক সময় না। বিশেষ করে ডাকসু নির্বাচনে, মানে তারা জাতীয় নির্বাচনে কিছু করতে পারতেন না, কিন্তু ডাকসুতে তাদের ছাত্র সংগঠন কিছুটা হলেও ভালো করবে মনে হচ্ছিল, সেখানে তাদের ডিজাস্টার হয়েছে। ওনাদের মুখে এখন এই ধরনের হুমকি খুবই ফাঁপা শোনাবে, কিন্তু পলিটিশিয়ানরা রেটরিকে ব্যবহার করেন, রেটরিক তাদের দিতে হয়, করতে হয়। শাপলা নিয়ে ডিবেটটা সেদিনই শেষ হয়ে গেছে বলে আমি মনে করি, যেদিন নাগরিক ঐক্য জানিয়েছিল যে তারা শাপলা প্রতীক চাওয়ার পরও পায়নি, কারণ এটা জাতীয় ফুল এবং জাতীয় প্রতীকের পার্ট বলে দেয়া হবে না। তারা যুক্তি আনছেন জাতীয় প্রতীকে এটা আছে ওটা আছে, ওগুলো কেন দেয়া হলো পরের আলোচনা, কিন্তু একটা দলকে যদি দেয়া হয়নি। তাই শাপলা যদি কাউকে দেয়া হয় এটা নাগরিক ঐক্যকে দিতে হবে, তারা আগে নিবন্ধনে এটা চেয়েছে, সুতরাং এই পরিস্থিতিটা তারা তৈরি করেছেন। কিন্তু যেটা দাঁড়ায় যে তারা তো দীর্ঘদিন প্রিভিলেজ পেতে চেয়েছেন, প্লাস তাদের একটা উদ্দেশ্য আছে, আমি এটা একটু বলে রাখি। আমাদের নিশ্চয়ই মনে আছে এনসিপি কয়েক দফা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। জনাব ইশরাকের মেয়র হওয়া নিয়ে যে ডিবেট হলো, তারা ওখানে বিক্ষোভও করতে গিয়েছিলেন এবং খুব অবিশ্বাস্যভাবে তারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে শাউট করেছেন স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমি তখন এনসিপির একজন আমার সাথে ছিলেন, তাকে বলছিলাম নির্বাচন কমিশনের কনস্টিটিউশনাল দায়িত্ব দুইটা, যেটা সে নিজে সিদ্ধান্ত নিতে পারে। একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচন। অপরাপর নির্বাচন সরকার যদি চায় তাহলে করবেন। তার মানে স্থানীয় সরকার নির্বাচন যদি চাইতে হয় গিয়ে যমুনা ঘেরাও করতে হবে। ওনারা তো যমুনা ঘেরাও করতে পারেন, কিন্তু করেন নাই। আসলে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা। সো এই শাপলাকে কেন্দ্র করে ওনারা আবারও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন, কারণ তাদেরই একজন সতীর্থ জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে সাথে এই যে ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের সমস্যা হয়েছে, সেই কারণে তারা এই কাজটা করবেন। সো এটাকে আরো এক্সিজারেট করার সম্ভাবনা আছে। মুক্তাদির, আপনার মন্তব্য শুনতে চাই। না, আমার কাছে মনে হয় যে সত্যিকার অর্থে এনসিপি তার কোনো রাজনীতি এখনো তুলে ধরতে পারেনি। ফলে সে যে তার ভেতরে যে অংশটা পপুলিস্ট পলিটিক্সকে সমর্থন করে,
সেইটাকেই সে রিফ্লেক্ট করে বিভিন্ন বয়ানের মধ্যে দিয়ে। সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের কাছে 2-3টা মার্কার বেশি, খুব বেশি মার্কা পরিচিত নয়। সেটা হতে পারে নৌকা, ধানের শীষ, দাড়িপাল্লা, এরকম বড় বড়, বা লাঙল, এই মার্কাগুলোই মূলত বেশি পরিচিত। এখন একটা গো ধরে বসা যে এইটা মানে আমাকে এইটাই দিতে হবে, এটা তো একেবারে বাচ্চা সুলভ, রাজনীতিবিদ সুলভ, বাচ্চা সুলভ। এটা আসলে এনসিপির জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করলো কিনা, কারণ নির্বাচনের আগে শাপলা নিয়ে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলে যেটা ছাড়া আমি নির্বাচন করব না, এবং নির্বাচন কি করে হয় দেখে নেব, এটা খুবই বাচ্চা সুলভ। এটা একটা রাজনীতিবিদ যখন এইভাবে বলে যে আমরা এটা করে নিব, জাস্ট আবার বলতে হয় যে এটা একটা মব ক্রিয়েট করার একটা প্রস্তুতি কেবল। আমি মনে করি যে তারা যদি সত্যিকার অর্থে জনগণের কাছে এই সময় নষ্ট না করে ঢাকায় বসে প্রত্যেকদিন প্রেস ব্রিফিং আর এই কিছু মানুষকে নিয়ে সমালোচনা, তুচ্ছ বর্ণ ব্যবহার করার প্র্যাকটিস না করে ওরা মানুষের কাছে যদি যেত, অন্তত তারা যে ধারণা করছে তারা প্রায় 150 আসনের সিট দিবে এবং তাদের সঙ্গে যুক্ত যদি হয় গণপরিষদ, তাহলে আমি ধারণা করি তারা অনেক জায়গা থেকে ইলেক্টেড হয়ে আসতে পারতো যদি মানুষের কাছে যেত। কিন্তু তারা সেটা না করে একটা পপুলিস্ট রাজনীতি করার চেষ্টা করছে। আম আদমি পার্টি, অথবা আপনি বলতে পারেন অনেকটা ইমরান খানের মডেল তারা এখানে ফলো করছে, হুইচ ইজ রং। কারণ তারা ওই পপুলারিটি, তাদের ভেতরে, আমি বারবার বলেছি, তাদের ভেতরে ওই কারিশমেটিক লিডার নাই যার কারণে তার ডাকে লক্ষ লক্ষ মানুষ হাজির হবে। তো এই জিনিসটা যখন মিসিং, তাদের উচিত হচ্ছে মানুষের কাছে পলিটিক্স অফ হিউমিলিটি দিয়ে, অর্থাৎ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কাছ থেকে মানুষের ম্যান্ডেটটা নেওয়া। ওকে, আমাদের শেষ করতে হবে। আলফা জানাম, আপনার মন্তব্য শুনি যে নির্বাচনের আগে যে শর্ত জুড়ে দেওয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমরা দেখছি জামাতের পক্ষ থেকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। পিআর পদ্ধতির একটা শর্ত আছে যে পিআর পদ্ধতি না মানলে নির্বাচনে যাব না, এটা খুব বারবার বলা হচ্ছে। এখন যদি পিআর পদ্ধতি না মানা হয় এবং তারা নির্বাচনে যায়, সেটা কেমন হবে তাদের জন্য, তাদের রাজনীতির জন্য কেমন হবে? আবার এই যে এনসিপির ক্ষেত্রেও যে শাপলা চাইছি কিন্তু শাপলা পেলাম না, শাপলা পেলেই তো বিজয় নিশ্চিত হবে কি? এটা আসলে তো এটা মার্কার উপর তো নির্ভর করে না, এটা দলের না। এটা তো আপনি আজকে যেটা বলছে যে নির্বাচন হতে দেব না, এটা তো কোনো বক্তব্য হতে পারে না। এখানে তার যদি ক্ষোভও থাকে আইনি প্রক্রিয়া যাবে, যদিও কোয়াসি জুডিশিয়াল প্রতিষ্ঠানে তো ইলেকশন কমিশনেরও আইনি ক্ষমতা আছে, তারপরেও তারা উচ্চ আদালতে যেতে পারে। এটা নিয়ে কিন্তু আমি শাপলা না পেলে নির্বাচন হতে দেব না, এইটা কোনো গণতান্ত্রিক কোনো আচরণের মধ্যে পড়ে না। এক, আর জামাতের যেটা, আমি ব্যক্তিগতভাবে পিআরের পক্ষে না। আমি পিআর মনে করি না যে বাংলাদেশের জন্য না, আমাদের অন্তত পিআর একটা এক ধরনের ব্যুরোক্রেটিক, এবং আমরা এটা ওপেন সিক্রেট। জামাতে হয়তো মনোনয়ন বাণিজ্য হয় না, কিন্তু অন্য দলে হয়। এটা আরও বেশি মাত্রায় মনোনয়ন বাণিজ্য হবে, এবং পিপলস যে পাওয়ার একটা দিন অন্তত যে তার ভোট দিয়ে চুজ করার, আমি মনে করি যে পিআর সিস্টেম এই লোয়ার ইয়াতে যদি 2টা পার্লামেন্ট হয়, উচ্চ আদালতে উচ্চ কক্ষে পিআর হতে পারে। আর আমার ধারণা যে জামাত পিআরের জন্য ইলেকশন বর্জন করবে এটা আমার মনে হয় না, কারণ তাদের যথেষ্ট নির্বাচনী প্রস্তুতি আছে, এবং যতটুকু কেন এই দাবিগুলো সামনে আসছে কেন? এইটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। কোনো না কোনো লাভটা কি, কোন লাভের আশায়? এইটা এমনটা হতে পারে যে তারা তো একটা জোটের দিকে যাচ্ছে। বাংলাদেশে ধরেন তার ফিল্ডে তার জোটকে উপস্থিত রাখা, এটাও তার কৌশল হতে পারে যে আমরা রাজনীতির মাঠে সরব আছি, এরকমও হতে পারে। আমি শিওর না, কিন্তু এরকম হতে পারে। এটা অতীতে হয়েছে। ডক্টর জাহিদ, আপনার মন্তব্য শুনি। শুধুই সরব থাকার জন্য কি? সরব থাকার জন্য শুধু না, এটা দিয়ে তারা মাঠে নামছেন, তারা ইসলামী দলগুলোকে একত্র করতে পারছেন, বিএনপির বিরুদ্ধে একটা জোট তৈরি হতে পারে সেটা দেখাচ্ছেন, বিএনপিকে শক্তি প্রদর্শন করছেন, বিএনপিকে চাপে রাখছেন, তাদের কিছু লেভারেজ আছে। আমি একটু বলে ফেলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিট চাওয়ার কথা বলেছেন, উনি এটা যেহেতু প্রতিবাদ করেছেন, আমি ওনার বক্তব্যে না, আমি দীর্ঘদিন থেকে বলছি জামাত আসলে বিএনপির কাছে সিট চায়, এটা আমার রেকর্ডেড বক্তব্য আছে, টকশোতে বলেছি, আমি আমার প্রাইভেট জায়গায় বলেছি। জামাত কেউ যদি আপনার কাছে প্রমাণ দাবি করে, প্রমাণ নেই, একটু খেয়াল করবেন, ইটস অ্যানালিসিস। আমি কিন্তু জার্নালিস্ট না, মানে মুখের কথার বাইরে যদি কিছু ইন্টারপ্রিটেশন না থাকে তাহলে তো অ্যানালিস্ট বলে কোনো কথা নাই। আচ্ছা, তো জামাত মুখে এটা বলে, মুখে এটা বলে, কারণ আমার ইন্টারপ্রিটেশনটা কি, 5 আগস্ট পরবর্তী সময় জামাত নিজের প্রতি বিরাট একটা হাইপ নিজে তৈরি করেছে, মানে তার একটা অনলাইন সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেম আছে, মোদির মতো করে ওইটা মারাত্মকভাবে একটা হাইপ তৈরি করেছে, মানে অনেকে চাইছে জামাতকে
অকল্পনীয় বিরাট একটা শক্তি বলে মনে হয়। আমি আমার আশপাশে অনেকের কাছে শুনেছি যে জামাতকে এত হয়ে গেল, কারণ আমরা তো আসলে সোশ্যাল মিডিয়ায় থাকি। এখন সেই জামাত যদি নির্বাচন, এটা আমার বিবেচনায়, যদি 15-20 বা 10-25 সিট পায়, ওর এই হাইপের কারণে ওর ডিজাস্টার হয়ে যাবে। সুতরাং জামাত আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং চায়, যাতে অন্তত গোটা 50 সিট সে পেতে পারে, পেলে তার রাজনীতিটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিএনপিকে এখন সে আসলে এই চাপটাই দেওয়ার চেষ্টা করছে। তবে একটা সমস্যা আছে, একটু বলে শেষ করি। জামাত একটা বিরাট ঝুঁকি নিচ্ছে। পিআর করে করে এত কঠোর হতে গিয়ে বিপদ কি হচ্ছে জানেন? এরপর এটা হবে না আসলে, কিন্তু শেষ পর্যন্ত একটা ডিফিট নিয়ে বাড়িতে যাবে। এক্স্যাক্টলি, আমি সেটাই জানতে চাইছিলাম, যেটা রাজনীতিতে আসলে কি পাবে নির্বাচনে। আমার কাছে জামাতের পরিস্থিতি কেমন মনে হয় জানেন? ছোটবেলায় আমাদের হতো এটা, মানে কান্না শুরু করে দিয়েছি, একটা পর্যায়ে দুঃখ শেষ, কিন্তু কান্না থামাতে লজ্জা লাগে। তো জামাতের এই প্রবাবিলিটি আছে যে আমি আন্দোলন কিভাবে বন্ধ করব। মুক্তিদের রশিদ একদম 10 সেকেন্ডসে যদি কিছু অ্যাড করতে চান। না, আমার কাছে মনে হয় যে জামাত যে এই কাজগুলো করছে, এটা একটা সময় সে হাসির পাত্র হয়ে যাবে। যে যদি পিআর আমাদের জন্য বাংলাদেশে, আমি বারবার বলেছি কথাটা, যে ডিপলিটিসাইজেশনের যে মুভ ওভার দ্য ইয়ার্স বাংলাদেশে হয়েছে, এটা আইয়ুব খানের সময় হয়েছে, জামাত ইসলাম নিজেও ট্রাই করেছে, সেই ডিপলিটিসাইজেশনের অংশ হচ্ছে পিআর। বিরাজনীতিকরণ বাংলাদেশে করলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। সে সময় দেখা যাবে বিদেশি শক্তির ছোঁয়া নিয়ে বা প্রভাব নিয়ে কোনো জেলেনস্কি মতো মানুষ আমাদের এখানে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং রাষ্ট্র একটি ভয়ঙ্কর দিকে চলে যাবে। এটা আমি বারবার বলে আসছি।